নমস্কার, আমি তপন চক্রবর্তী। শুরু করছি আজকের সোজা সাপটা বর্তমানের কথার পরিচালনায়। আজকে আমাদের এই স্টুডিওতে আমরা আমন্ত্রিত করেছি একজন ইতিহাসবিদ। আহ, বলবো আমাদের উত্তর শুধু নয়, উত্তরবঙ্গেরও একজন বিশিষ্ট ব্যক্তি বলে পরিচিত তিনি। তো আহ, তার নাম হচ্ছে রাজকুমার জাজদিয়া। নমস্কার। নমস্কার তপন বাবু। তো নমস্কার দর্শক মন্ডলী। তো আচ্ছা রাজকুমার বাবু, আপনাকে পেয়ে আমরা খুব গর্বিত বলতে পারেন। আমাদের এই স্টুডিও আমরা খুবই সবাই আনন্দিত। তো আপনার এই এই যে যে ইতিহাস অনুসন্ধানী চোখ, বিভিন্ন জায়গায় খালি ইতিহাস খুঁজে খুঁজে বেড়ান, কার নাম কি আছে, কিভাবে হয়েছে, এই জিনিসটা প্রথমে কিভাবে, মানে কবে থেকে এই ইয়েটা হয়েছিল, কার মাধ্যমে বা কার অনুপ্রেরণায়? বলতে গেলে ব্যাপারটা বাল্যকাল থেকেই ছিল। আচ্ছা বিশেষ করে আমার বাবা সেই যুগে ওই ম্যাপ দেখতেন। আচ্ছা ম্যাপ দেখে দেখে বলতেন এটা পাকিস্তানে পড়ে গেল, এটা ইন্ডিয়াতে পড়ে গেল। ওনার খুব ঝোঁক ছিল। বোধহয় সেই জিনটা আমার মধ্যে এসেছে যতদূর সম্ভব। তো এই জিনিসটা ছিল। তারপরে কর্মজগতে ঢোকার পরে জিনিসটা একটু অন্যদিকে চলে যায়। পরে একটু কর্মজীবন থেকে অবসর আসায় তখন আমি একটু অনুসন্ধানী হই। তারপরে আমাদের ধনঞ্জয় রায় সে আমাকে উৎসাহ দেয় বিভিন্ন লেখালেখির জন্য। প্রথম লেখা মারোয়ারি সমাজ, উত্তরবঙ্গের মারোয়ারি সমাজ, তার পত্রিকায় প্রকাশিত হয়। তারপরে আরেকটা লেখা ছিল বঙ্গ নামের সন্ধানে, উৎস সন্ধানে, সেটা আমি আলোচনা করেছিলাম প্রতিটি সভায়। তারপরে ধনঞ্জয় রায় সেটা প্রকাশিত করে। তো ওটা দিয়ে খুব আমি অনুপ্রেরণা পাই আর কি। তারপর থেকে আমি সবসময় একটা সত্য সন্ধানী বা নামগুলো নিয়ে বা আমাদের রিচুয়াল যেগুলো আছে বিভিন্ন ধর্ম অনুষ্ঠান, সেগুলোর পিছনে নেপথ্যে কী কারণ আছে সেটা অনুসন্ধান করা। যেমন দেবী দুর্গা, ছট পূজা, কালী পূজা, তারপরে দীপাবলি, এগুলো কেন হচ্ছে, এর নেপথ্যে কী কী কারণ আছে সেটাই আছে। আর বিশেষ করে আমি যেটা করেছি সেটা হচ্ছে স্থানীয় নামগুলো তো আছেই, কিন্তু বিশেষ করে রাজ্য নাম। আমাদের প্রায় 30-32টা রাজ্য আছে, ওর মধ্যে অনেকগুলা নাম অনুসন্ধান হয়ে গেছে হয়তো কিছু, আর কিছু বিতর্কিত আছে, কোনো কিছু হয়নি এখনো। তো সেই নামগুলো নিয়ে আমি বিভিন্ন বিভিন্ন ম্যাপ, বই, বিভিন্ন দিক দিয়ে অনুসন্ধান করি। এটা বুঝতে গেলে মোটামুটি একটা মাধ্যমিক জ্ঞান যদি থাকে কারো, তাহলে ইতিহাস এবং ভূগোল, তাহলে জিনিসটা হবে। আর ডিকশনারি দরকার পড়ে, মানে বাংলা, হিন্দি, সংস্কৃত, উর্দু, এই 4টা ডিকশনারিও দরকার পড়ে নাম অনুসন্ধান করতে গিয়ে। এগুলোর সাহায্য প্রয়োজন। আমরা ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে এসেছি। আপনারা সামনে থাকুন।
তো আমরা আবার ফিরে এলাম সোজা সাপটায়। আমাদের মধ্যে আছেন, আপনাদেরকে আমি আগে বলেছি, রাজকুমার জাজুদিয়া। তো আচ্ছা, আপনার এই যে সমস্ত কাজগুলো করছেন, এর সম্পর্কে কোনো দলিল কিছু করেছেন যে ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে কারো? মানুষ তো সারা জীবন থাকবে না, কিন্তু মানুষের সৃষ্টিটা থাকবে, তাই না? তো আপনি কি এমন কোনো কাজ করেছেন যেটা থাকলে পরে পরবর্তীতে আপনার ছেলে মেয়েরা বা আরো যারা এসব সম্পর্কে উৎসুক তারা কাজ করতে পারবে? বলছি 2003 সালে আমি ওয়ান্ডার্স অফ হেরিটেজ নেমস, মানে বিভিন্ন রাজ্যের পাহাড় পর্বত নদী বিভিন্ন নামগুলোর মধ্যে আছে, আচ্ছা, সেটা 2003-এ প্রকাশিত হয় আর কি। 2003-এ? 2003-এ। এর মধ্যে অনেক কিছু পাওয়া যাবে, এটা আমি দেখা দিচ্ছি। আচ্ছা, 2 নম্বর একটা উদাহরণ দিচ্ছি আমি, মানে জিনিসগুলো কিভাবে আসছে। ধরেন মগধ রাজ্য ছিল এক সময়। আচ্ছা, সে রাজ্য তো খুবই সমৃদ্ধ রাজ্য ছিল। তো সে মগধ নাম নিয়ে বিভিন্ন মত আছে। কেউ বলে ওখানে পাখি একটা আছে, ওই মগধী পাখি, সেই মগধী পাখি দিয়ে আসছে, বা বিভিন্ন রকম মতামত আছে। সেটা আমি গঙ্গার জলপথটা অনুসন্ধান করে দেখলাম। আচ্ছা, তো ওটা দেখা যাচ্ছে নৌযোগ্য যেটা জায়গা আছে, মানে ওটা হরিদ্বার থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আছে। তো ওই অবস্থান যেটা আছে মগধটা গঙ্গার ঠিক মাঝামাঝি জলপথে আছে। আচ্ছা আচ্ছা। তাহলে ব্যাপারটা হচ্ছে মধ্য গঙ্গা ধারা, মধ্য গঙ্গা ধারা, অপূর্ব। আচ্ছা, বঙ্গটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? বঙ্গটা এই যে গঙ্গা দিয়েই আসছে। আচ্ছা, গঙ্গাটা যখন তৃতীয় লাইনে আসছে নিম্ন গতিতে, তখন দক্ষিণপন্থী হয়ে যায়, দক্ষিণ দিকে। তো যেখানে টার্নিং নিচ্ছে সেকেন্ড গতি থেকে থার্ড, তো ওখানে ভিতরের দিকে, গঙ্গার ভিতরের দিকে অঙ্গরাজ্য আছে। আচ্ছা, আর ঠিক তার বাইরেই বঙ্গ জনপদ আছে। আচ্ছা, এটা ছিল মহাজনপদ, ওটা ছিল সাধন জনপদ। তো ব্যাপার হচ্ছে, এটা দেখলাম লক্ষ্য করে যে কি এটা গঙ্গার ভিতরে থাকা মানে অন্তর্গঙ্গা ধারা। আচ্ছা, আর ওটা ওর বিপরীত হয়ে গেল বহির্গঙ্গা ধারা। আচ্ছা, অন্তর্গঙ্গা বহির্গঙ্গা। হ্যাঁ, বহির্গঙ্গা থেকে তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে অঙ্গা, অঙ্গ, আর ওটা হচ্ছে বঙ্গা, বঙ্গ। আচ্ছা, এটা বলতে গেলে মা গঙ্গার যমজ সন্তান অঙ্গ আর বঙ্গ। আচ্ছা, অবস্থানটা সে ম্যাপ দেখবেন তাহলে। মা গঙ্গার যমজ সন্তান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আপনার আর কি মানে করার মতো কি আছে, মানে নতুন কিছু করতে চাচ্ছেন এরকম কোনো পরিকল্পনা? নতুন বলতে যখন যেরকম আসে আর কি, বিভিন্ন বই পড়তে গেলে দেখা গেল এই জিনিসটা দরকার আছে বা এটা আছে। তো বিশেষ করে আমাদের যেরকম দক্ষিণ আমেরিকা আছে, দক্ষিণ আমেরিকার শেষের দিকে অ্যান্ডিজ পর্বতমালা আছে। অ্যান্ডিজ পর্বত এ থেকে শুরু করেছে ডিস। তখন আমি দেখলাম এই পর্বতের নাম কেন হলো অ্যান্ডিজ। তখন দেখলাম জাপান হচ্ছে পূর্ব দেশ। আচ্ছা, জাপান থেকে শুরু করতে 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 মানে এশিয়া, ইউরোপ যেতে যেতে আমরা পৌঁছে গেলাম দক্ষিণ আমেরিকার শেষ প্রান্তে। আচ্ছা আচ্ছা। তার মানে কি এন্ড, মানে পর্বতের শেষ, এন্ড থেকে এন্ডিজ হয়ে গেছে। বলছে রায়গঞ্জটা আমার লেখা নয়, তবে ওটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। রাই আসলে নাম ছিল রাইগঞ্জ। হ্যাঁ, রাই মানে হচ্ছে রাধা। রাধা। ওখানে একটা এখনো আছে পাড়াটা তুলসীতলা। আচ্ছা, ওখানে তুলসীতলা মানে ওখানে তুলসী মঞ্চ ছিল। সেই মঞ্চকে ঘিরে রাই, এখানে বৈষ্ণব ধর্মের খুব প্রভাব ছিল এখানে, রাজবংশী বিশেষ করে। তারা ওই ওখানে পার দিত, পরিক্রমা করত, এবং যারা এই ব্রতী ছিল তারা রাই নামে পরিচিত ছিল। তারা নিজেকে রাই বলতো, রাই নামে। তো এই জনপথের ওটাই ছিল মূল আকর্ষণ। সেটা ছিল মোটামুটি কুলিক নদীর ধারে। এখন হয়তো একটু এদিক ওদিকে চলে গেছে, সেই নদী পথেই ছিল। তারপরে জিনিসটা কোনো কারণে ওই যেটা ছিল তুলসীতলা,
ওটা কালিয়াগঞ্জ থেকে আমরা কালিয়াগঞ্জের বাসিন্দা, তো কালিয়াগঞ্জের সম্পর্কে আমাদের উৎসাহ থাকবেই একটা, যে কালিয়াগঞ্জটা কিভাবে এর নামকরণটা হয়েছিল, তার উৎসই বা কি? এমনি সাধারণভাবে মানুষ মনে করে যে এখানে কৃষ্ণের প্রভাব ছিল। এই কালিয়া হচ্ছে কালিয়া দমন যেরকম আছে, সেই কালিয়া থেকে কালিয়াগঞ্জ হয়েছে, এক লোক বিশেষ। কিন্তু যেটা হচ্ছে সেটা কিছুটা আমার আইডিয়া, কিছুটা পুরানো ধারণা থেকে নেওয়া। আমাদের এখান থেকে 6-7 কিলোমিটারে হাট কালিয়াগঞ্জ আছে, সেখানে একটা কালী মন্দির আছে, ওটা চিরামতির রোহিতার সাইডেই আছে, শ্মশান আছে, শ্মশান কালী বলতে গেলে। আচ্ছা, তো ওই কালী অনুযায়ী ওখানকার স্থানের নাম হয়ে গেল হাটিয়ার, মানে ওই জায়গার নাম হয়ে গেল কালিয়াগঞ্জ। কালী থেকে কালিয়াগঞ্জ এলো, ওটা হলো মধ্যযুগে নামটা হয়েছে, গঞ্জ বলতে মধ্যযুগে নাম হচ্ছে। ওটা কালিয়াগঞ্জ নামে ফাঁড়ি ছিল, থানা ফাঁড়ি। আচ্ছা আচ্ছা। তার পরবর্তীতে এদিকে ওখানে অসুবিধা ছিল, তখন এরা এই চিরামতি, মেন চিরামতির ধারে চলে আসলো। তখন ওই কালিয়াগঞ্জটা এখানে কালিয়াগঞ্জ ট্রান্সফার হয়ে গেল, তখন ওর নাম হয়ে গেল হাট কালিয়াগঞ্জ, এটা হয়ে গেল মেন কালিয়াগঞ্জ। ওটা হচ্ছে মানে আতুর, আতুর ঘর। তো আপনারা শুনলেন যে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ এবং আরো অনেক নামকরণ কিভাবে হয়েছে, এটা আমাদের অজানা ছিল। অজানাকে জানার জন্যই আজকের এই সোজা সাপটার অনুষ্ঠানটা। তো আমরা সবাই অনেক কিছু জানলাম, এবং জানার জন্য আমাদের অতিথি রাজকুমার যাজকীয়কে আবার নমস্কার জানিয়ে আজকে আমাদের সোজা সাপটা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার সবাইকে।